আরে এরা কারা, কোত্থেকে এলো? ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমার ছাত্রছাত্রীরা, আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা ৩ নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি এই অংশ নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং তার সমাধান কিরূপ হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব। সরকারি যে কোনো সেবা আগের চেয়ে অনেক সহজে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারছি। এখন আর কোনো সেবা নিতে অফিস বা দূরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না। নাগরিক সেবা সহজীকরণ আমরা ডিজিটাল প্রযুক্তি যেমন ব্যবহার করছি, তেমনি কেনাকাটাতেও আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজে সেবা নিতে পারছি। আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নাগরিক সেবা ও ই কমার্স সেবা নিতে কি কি পদক্ষেপ নিব। সেশন ১, নাগরিক সেবার শ্রেণীবিন্যাস। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইয়ের একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায়। সে এনসিটিভি ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করে এখন যে কোনো সময় বিজ্ঞান বিষয়ের পাঠগুলো পড়ে নিতে পারে। এই যে অহনা একটি সেবা পেল, সেটিকে আমরা বলি নাগরিক সেবা। এনসিটিভি সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেয় ওয়েবসাইটের মাধ্যমে নাগরিক সেবাটি দিচ্ছে। আমরা আসলে এই ওয়েবসাইটে এখন বই পাইতে পারি। বই যদি আমাদের নাও থাকে, আমরা অনলাইন থেকে বইয়ের সফট কপি নিয়ে আমরা ইচ্ছা মতো, যেমন আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি একটি সফট কপি থেকে। এটা সরকারের প্রতি, নাগরিকের প্রতি একটা সেবা। নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে থাকি। আবার আমরা নিজেও জনসাধারণের সুবিধা ও কল্যাণের জন্য প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়ে সেবা দিতে পারি। অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে, সেরকম আরো কয়েকটি সেবার নাম আমরা নিচে স্টিকি নোটগুলোতে লিখতে পারি। সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন, এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছি। উপরে ছক পরিচালনা করলে আমরা নাগরিক সেবা শ্রেণীবিন্যাস করতে পারি। ছকে আমরা যদি লিখি যে শিক্ষা খাতে সেবা পাই, আমরা স্বাস্থ্য খাতে সেবা পাই, কৃষি সেবা পাই, আইন এবং বিচার সেবা পাই, সামাজিক সুরক্ষা সেবা পাই, নাগরিক নিরাপত্তা সেবা পাই, ভূমি সেবা ইত্যাদি পাই থাকি আমরা। উপরের ধরনগুলো ছাড়াও কি আরো কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি? পরের পৃষ্ঠায় ঘরগুলোতে সেগুলো লিখে ফেলি। এখন প্রশ্ন আসতে পারে, নাগরিক সেবা কাকে বলে? ঠিক আছে না, নাগরিক সেবা কাকে বলে এবং সহজে ইচ্ছা মতো কপি তৈরি করা যায় কোনটির মাধ্যমে? আমরা যে এখান থেকে যে সফট কপিটা রাখছি, সফট কপির মাধ্যমে আমরা যে কোনো কপি তৈরি করতে পারি। আবার দেখা যায় যে নাগরিক সেবা বলতে কি বোঝায়, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। ই কমার্স কি, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা কি, কৃষি সেবা কি, এগুলো নৈবেত্তিকেও আসতে পারে যে এটা কোন ধরনের সেবা। চিত্র 3.2 ও 3.1 আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। চিত্র 3.2 ও ছক 3.1 আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি। যেমন জন্ম নিবন্ধন, আমরা এটা নিয়ে সবাই উদ্বিগ্ন থাকি। জন্ম নিবন্ধন সার্টিফিকেট আমরা সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদে পাই। আমরা যদি মৃত্যু সনদ প্রয়োজন হয়, সেটাও আমরা সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ পাবো। যদি পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট অফিসে যেতে হবে। যদি ফর্ম ফিল আপ করতে চাই শিক্ষা সেবার কোনো একটা অংশে, আমরা এটা দেবো ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, নিবন্ধন। তারপরে স্বাস্থ্য সেবায় গেলে আমরা টিকা কার্ড, ভ্যাকসিন কার্ড, তারপরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং হচ্ছে মাতৃসেবা, বাচ্চাদের সেবা, এটা আমরা স্বাস্থ্য সেবা হাসপাতালে গেলে পাবো। কৃষি সেবা, অনলাইনে কৃষি সেবাগুলো আমরা পেয়ে থাকি। অনলাইনে কৃষিবিদদের আমরা পরামর্শ নিতে পারি। আইন ও বিচার সেবা, এটা আমরা কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, এগুলো আমরা সরকারি অফিসে গেলে আমরা সাহায্য। সামাজিক সুরক্ষা, পুলিশ, আর্মি, বিডিআর এবং হচ্ছে তোমার পুলিশ, আর্মি, বিডিআর, বর্ডার গার্ড, যাই বলো তুমি, তোমার র্যাব, তোমার যে সামাজিক সুরক্ষা, এদের কাছে গেলে আমরা নিরাপত্তা পেয়ে থাকি। নাগরিক নিরাপত্তা সেবা তারা দিয়ে থাকে। ভূমি অফিসে গেলে ভূমি সেবা, এগুলো আমরা অনলাইনে ভূমি সেবাও পেতে পারি। এগুলো আমরা এখানে কোথায় পাবো, সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করতে পারি। ছক 3.2 প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে দিতে হয়। এখনকার সময় ডিজিটাল ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করা সম্ভাবনা খুব বেশি হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, যেমন শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ, সরকারি দপ্তর থেকে সনদ গ্রহণ, পাসপোর্ট আবেদন, ভিসা প্রসেসিং, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া,
ব্যাংকিং ইত্যাদি নাগরিক সেবার সাথে সময়, যাতায়াত ও খরচ জড়িত। এ সময় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিককে সেবা গ্রহণ করায় একজন নাগরিকের সময়, যাতায়াত খরচ অনেকাংশে কমে যাচ্ছে। নাগরিক সেবার কয়েকটি উদাহরণ হলো কিশোর বাতায়ন ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য বাতায়ন, ই-নথি, একশপ, এক পে, জাতীয় হেল্পলাইন 333, মুক্তপাঠ, শিক্ষা বাতায়ন, তারপর মাই গভর্নমেন্ট অ্যাপ, ডিজিটাল সার্ভিস, ডিজিটাল ল্যাব ও আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি। নাগরিক সেবাকে আরো সহজ করে মোবাইল অ্যাপেও তৈরি করা হয়েছে। মাই গভর্নমেন্টে আমরা এভাবে একটা অ্যাপ ব্যবহার করতে পারি। সেশন 2 আমরা ই কমার্স সম্পর্কে জানবো। ই কমার্সের শ্রেণীবিন্যাস। আসলে ব্যবসা বাণিজ্য বা কেনাবেচা ডিজিটাল মাধ্যম ব্যবহার করার দিন দিন বাড়ছে। জীবনকে সহজ করতে আমরা ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক এই কেনাবেচাকে ই কমার্স বলি। এখানে একটা প্রশ্ন হতে পারে, ই কমার্স কাকে বলে? সেশন 2 ই কমার্সের শ্রেণীবিন্যাস। ব্যবসা বাণিজ্য বা কেনাকাটার ডিজিটাল মাধ্যম ব্যবহার করা দিনে দিনেই বাড়ছেই। জীবনকে সহজ করতে আমরা ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক এই কেনাবেচাকে ই কমার্স বলি, অর্থাৎ ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। এখানে আমাদের একটা হতে পারে যে ই কমার্সের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক কমার্স। সংক্ষিপ্ত হতে পারে, নৈবেদিক হতে পারে। এটি ব্যবসায়িক মডেল যেখানে পণ্য সেবা বিনিময় ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে হয়। পণ্য সেবা বিক্রয় ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে হয়। বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন ই কমার্সের মাধ্যমে সেবা দিচ্ছে, আবার ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবাও এখন অনলাইনে পরিচিত। কারো ই কমার্সের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা থাকলে এবার সেগুলো কয়েকটি উদাহরণ নিচের ছকে লিখি। যেমন এখান থেকে বই কিনতে পারি, কলম কিনতে পারি, খেলনা কিনতে পারি, তারপরে ব্যাগ, বই, ব্যাগ, খেলনা, চা, কফি থেকে শুরু করে সবকিছুই আমরা অনলাইনে পেতে পারি। উপরের তালিকায় যেসব পণ্যগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেনা হলো তার সবই ব্যবসায়ীর কাছ থেকে কিনেছি। এভাবে কেনাকাটা হলো ই কমার্সের একটা ধরন। ব্যবসায়ী থেকে ভোক্তা। নিচের 3টি ঘটনা আমরা প্রত্যেকে নীরবে পাঠ করে ই কমার্সের আরো কয়েকটি ধরন সম্পর্কে জানব। কারণ এখানে একটা ডিজিটাল হাটের একটা ছবি দেওয়া আছে। ঘটনা এখানে আছে, দীপুর বাবা খায়রুল সাহেব আধুনিক শপিং সেন্টারে ছেলেকে পোশাক বিক্রি করেন। তিনি ঢাকার চকবাজার থেকে নিজে গিয়ে পাইকারদের পণ্য কিনে অল্প লাভে বিক্রি করতেন, কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন অনলাইন শপের জন্য অর্ডার করলে অল্প খরচে পার্সেলের মাধ্যমে চকবাজার থেকে পাইকারি বিক্রেতা পণ্য পাঠিয়ে দেয়। ফলে খায়রুল সাহেব আগের মতোই অল্প লাভে পণ্য বিক্রি করতে পারছেন। এখানে এতে আমরা সৃজনশীল প্রশ্ন হতে পারে যে ই কমার্স কি, ই কমার্স সম্পর্কে কি জানো, ই কমার্সের সুবিধা কি। আবার এখানে সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে যে ঢাকা শহরের মধ্যে কেউ যদি ব্যবহৃত পুরনো ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করতে চান তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন। প্রায় প্রতিদিনই কেউ না কেউ সুজনকে জানালে তিনি ব্যবহারযোগ্য মালামাল পার্সেলের মাধ্যমে সংগ্রহ করেন। সংগ্রহিত মালামাল কিছুটা মেরামত করে পুনরায় বিক্রয়যোগ্য করা হয়। এখানে ই কমার্স কেন এত জনপ্রিয় এই সম্পর্কে এখানে একটা সৃজনশীল প্রশ্নের যদি একটা উদ্দীপক হয়, আর যদি প্রশ্ন হয় ই কমার্স কেন এত জনপ্রিয়, ডিজিটাল পেমেন্টের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, এই যে নিচে আমাদের ডিজিটাল পেমেন্ট সম্পর্কে কিছু আছে, কিভাবে আমরা বিকাশ, নগদ এর মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্ট করতে পারি। এটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যবসায়ী থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে যায় এবং এখানে কোনো মধ্যস্বত্বভুক্তি থাকে না। পণ্য উৎপাদন খরচ যা এবং ভোক্তা পাওয়ার দামের পরিমাণও সেভাবে সুবিধাজনক হয়। ক্রেতার চাহিদার উপর ভিত্তি করে ই কমার্সের উদ্যোগ গ্রহণ করা। চাহিদা বিবেচনা না করে ইচ্ছে মতো ই কমার্সের সুযোগ দিলে সফল হওয়া যায় না। এজন্য দরকার চাহিদা নিরূপণ পরিকল্পনা। যে কোনো একটা উদ্যোগ শুরু করলেই হবে না, তার আগে টার্গেট গ্রুপ, প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। আমাদের আগামী সেশনে নাগরিক ই কমার্সের উদ্যোগ গ্রহণের আগের চাহিদা নিরূপণ, শর্তাবলী যাচাই জন্য কিছু কাজ করব। যেমন আমরা যদি কি জিনিসটা দরকার, কেন দরকার, কোথায় দরকার, কি ধরনের মানুষের কি ধরনের চাহিদা, এগুলো যদি আমরা আগে থেকে নিরূপণ করতে না পারি
তাহলে আমাদের এই নাগরিক সেবা নিশ্চিত করা খুবই কঠিন। যেমন কার জন্য করতেছি, আমরা যে কাজটা করব, যে পণ্যটা বিক্রি করব, কার জন্য, কোথায়, কোন এলাকায় কোন জিনিসটার চাহিদা বেশি, সব এলাকায় সবকিছুর চাহিদা থাকে না। এবং টার্গেট গ্রুপ ও প্রেক্ষাপট, আসলে টার্গেট গ্রুপ কারা, যারা হচ্ছে আমি তোমার কোন কাদেরকে টার্গেট করে, যেমন বাচ্চাদের জন্য একটা পণ্য কিনবো, তারপরে মধ্যবয়সের জন্য একটা পণ্য করব, প্রাপ্তবয়স্কদের জন্য একটা পণ্য হতে পারে, বৃদ্ধদের জন্য একটা পণ্য হতে পারে। এইভাবে টার্গেট গ্রুপ সিলেক্ট করে প্রেক্ষাপট বেস করে কোন বিষয়টা এখন বেশি চলছে। যেমন আমরা অনলাইনে যদি এখানে যে আমরা একটা বিভিন্ন শ্রেণীর লোকজন আছে, এখানে এই ছবির বাইরে অন্য কারো জন্য এই ছবির বাইরেও অন্য কারো জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথা বিবেচনা করতে পারি। এবার আমাদের টার্গেট গ্রুপের নামগুলো লিখে, যেমন এখানে বাচ্চাদের বিষয়, এখানে মুরব্বীদের বিষয় আছে, এখানে মা ছেলে বাবা মায়ের বাচ্চা এবং মায়ের যে সুযোগ সুবিধা, শ্রমিক আছে, এখানে ধার্মিক লোকগুলো আছে, এখানে ডে লেবার আছে, দিন মজুর আছে। হ্যাঁ, এই ধরনের মানুষের কোন জিনিসটা প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা নিরূপণ করে আমরা টার্গেট গ্রুপ সিলেক্ট করব। এবং টার্গেট গ্রুপের নাম লেখার পরে তারা কি ধরনের সেবা প্রয়োজন, তারা কি কি প্রয়োজন, তাদের জন্য সেগুলো আমরা লিখবো। ই কমার্স সেবার কি ধরন হতে পারে, অনলাইনে এদের জন্য কি কি সুবিধা দেওয়া যেতে পারে, এই ধরনের আমরা কিছু বিষয় আছে এখানে, আমরা পড়লে আমরা এখানে বুঝতে পারবো একজন ব্যক্তি। যাই হোক, এরপরের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণই ব্যবহারিক। সেবা প্রদানের পরিকল্পনা প্রণয়ন, কিভাবে পরিকল্পনা করা যায়, কিভাবে সফটওয়্যার ব্যবহার করা যায়, এগুলো বিষয়ে আমরা পড়লে হয়তো, যেহেতু ব্যবহারিক বিষয়, অতটা আমাদের লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন নেই। তা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং এখান থেকে আমি যে প্রশ্নগুলোর কথা বললাম, এগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। এবং আগামী ক্লাসে, আগামী সেশনে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।